কিন্তু আজকে আমার মনে হয়, এবং যে কথাটা অনেক আলোচনা হবে, প্রত্যেকে কথা বলবেন, বিভিন্ন অঙ্গন থেকে যারা এসছেন, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে যেটা ভাবা দরকার, যে যে ঘটনাটা ঘটেছে এবং যে ঘটনাগুলো ঘটছিল, এটা তার মতন একটা ঘটনা এবং পৈশাচিকতম ঘটনা বলে আমরা শিহরিত হয়েছি, কথা বলছি। কিন্তু এই ঘটনাটা বোধহয় ঘটারই ছিল। আমি কেন কথাটা এভাবে বলছি, ঘটারই ছিল বলে এর মধ্যে কিন্তু এটাকে মেনে নিতে হবে অথবা এটার বিরুদ্ধে গর্জাতেই হবে, সেই দুটো কথা যেমন আছে, তেমনি আমাদের এটাও ভেবে নেওয়া দরকার যে কোনো একটা শব্দ আছে স্ট্রাকচারাল ভায়োলেন্স বলে, অর্থাৎ কিনা প্রাতিষ্ঠানিক নিগ্রহ যখন সমাজের মধ্যে ক্রমাগত চলতে থাকে, তখন কোনো একটা জায়গার থেকে একটা অগ্নিস্ফুলিঙ্গ বেরিয়ে এসে আমাদের হাতে এসে পড়ে এবং আমরা তার থেকেই সেটাকে হাতে নিয়ে সবাই মিলে ছুটতে শুরু করি। এখন আমরা তাই করছি, কিন্তু যেটা ভেবে নেওয়া দরকার যে আগামীর দিনগুলো কি হতে পারে, এই ঘটনার প্রেক্ষিতে আমরা নিজেদেরকে আগামীর জন্য কিভাবে তৈরি করে নিতে পারি। আমি একজন চিকিৎসক এবং আপনারা সবাই জানেন, এই বেশ কিছুদিন ধরে শুনছেন নর্থ বেঙ্গল লবি বলে একটা শব্দের কথা। আমি সেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজেরই ছাত্র এবং বিশ্বাস করুন যে এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের বেশিরভাগ ছাত্রই শিহরিত হয়েছে। তারা জানতো যে এরকম একটা দমবন্ধ পরিবেশের মধ্যে দিয়ে দাঁড়িয়ে ছাত্রদেরকে যেতে হচ্ছে, ডাক্তারদের যেতে হচ্ছে, যেখানে দাঁড়িয়ে চাকরির নিশ্চয়তা নেই, কোথায় চাকরি করব তার নিশ্চয়তা নেই। কয়েকজন দুর্বৃত্ত ঠিক করে দেবে যে কে কোথায় কাজ করবেন, কিভাবে কাজ করবেন, কে কোথায় পরীক্ষায় কত নম্বর পাবেন, সেই নম্বর শিক্ষকদের বলে দেওয়া হবে কোন ছাত্রকে বেশি নম্বর দিতে হবে। আপনারা এগুলো সবাই শুনেছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাদের এখন সবাই মিলে ভাবা দরকার যে এই যে কয়েকজন মাত্র দুর্বৃত্ত আমাদের সামনে আসছে, তারা কিসের প্রশ্রয়ে, কিসের ক্ষমতাবান হয়ে এতগুলো কাজ করতে পারছিল। আমরা যদি সেই কাজটা না করি এখন খোলা মনে খোলা চোখে, তাহলে কিন্তু আমরা আজকে দাঁড়িয়ে যে জমায়েত হয়েছি সবাই একসঙ্গে, জমায়েত হয়েছি নয়, আমার মনে হয় না এই আগুন থেমে যাবে খুব সহজে। কারণ এই যে স্বতঃস্ফূর্ততা এর মধ্যে আছে, প্রত্যেকে কথা বলার চেষ্টা করছেন নিজের ভাষায়, নিজের সুরে, এত গান গাইছেন এবং নাটক করছেন। এবং কোনো একজন দেখলাম রাজনৈতিক নেতা পরশুদিন বলেছেন এই প্রতিবাদের ভাষাকে ডিস্কো ড্যান্স বলে ব্যঙ্গ করেছে। তো এগুলো তো নিজের সংস্কৃতির প্রকাশ। যে সংস্কৃতিকে বহন করে চলে, যে সংস্কৃতির চাকাটাকে আমাদের বুকের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদেরই এটা অভিব্যক্তি। কাজে এগুলোতে অবাক হওয়ারও কিছু নেই, আটকে ওঠারও কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আবারও বলছি, যে আজকের এই যে লড়াই, আমি যদি এটাকে একটা লড়াইয়ের শুরুর কথাই বলি, তাহলে এই লড়াইটার সামনের দিশাগুলো কি হওয়া উচিত, আমার মনে হয় এখন সেগুলো ভাবা দরকার। এবং সেই দিকগুলো কিন্তু যদি শুধুমাত্র কয়েকজনের অপসারণ, কয়েকজন ব্যুরোক্র্যাটের অপসারণ, অথবা শুধুমাত্র আমাদের কিছু ইমিডিয়েট যে দাবি, যেগুলো খুব যৌক্তিক এবং যেগুলো হলে হয়তো এই মুহূর্তে আমরা আমাদের সহকর্মীরা কাজে ফিরে যাবেন, তারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং তারা সেই ভাবনাটাও ভাবছেন, কিন্তু সেখানেই কি এটা থেমে যাবে? আমার মনে হয় তাহলে সামগ্রিকভাবে সাধারণ মানুষের যে আলোড়ন হয়েছে, সাধারণ মানুষ এই সামগ্রিক যে জাগরণের সঙ্গে যুক্ত হয়েছে, সেটার প্রতি জাস্টিস করা হবে না। তাহলে কি হওয়া উচিত? আমার মনে হয় আমাদের ভাবা উচিত, এখান থেকেই শুরু করা উচিত। স্বচ্ছ ভাবনা নিয়ে পরিকল্পনা না করি, তাহলে কিন্তু আজকের এই যে সামগ্রিক জেগে ওঠা, এটা কিন্তু, এবং সমাজের বিভিন্ন অংশের মানুষ যেভাবে জেগে উঠেছেন, এবং এই যে মানব বন্ধন হচ্ছে বিভিন্ন জায়গায়, বারাসত থেকে আরজিকর মানব বন্ধন, ভাবা যায় যে মানুষরা এসে দাঁড়াচ্ছেন, তারা এসে দাঁড়াচ্ছেন এই জন্যই যে তারা মনে করছেন এটার মধ্যে আমার মনের সুর আছে, আমার গলার সুর আমি একদিন তুলতে পারিনি, আমার বুকের উপর পাথর চাপা দেয়া ছিল, আমি আমার মনের কথাগুলো বলার সময় চারপাশে তাকাচ্ছিলাম, ঠিক কথা বলছি তো, এবং বলার সময় ভাবছিলাম, এবং আবারও বলছি, সবাই ভাবছেন একটা নাগরিক আন্দোলন হচ্ছে এবং এই ব্যাপারটা খুব সুচারুভাবে চালু করার চেষ্টা করা হচ্ছে। নগরে যখন আগুন জ্বলে, তার আঁচ কিন্তু গ্রামে পৌঁছতে খুব দেরি হয় না, কারণ গ্রামকে আপনি নীরব ভাবতে পারেন, কিন্তু গ্রাম কিন্তু ক্রমাগত তেতে ওঠে।
গ্রামকে কোনো ভান্ডারের বাঁধনে বাঁহাতে কিছু ছুড়ে দিয়ে আমি যদি ভাবতে শুরু করি আমি কিনে নিয়েছি, কোনো একদিন ভাববে গ্রামের মানুষগুলো তাদের ভাষায় কথা বলছেন, যদি ভাবো কিনছো আমায় ভুল করেছো, আমাকে নয় আমার আপোষ কিনছো তুমি। কাজে আমাদের আজকে সময় এসেছে যে পরাধীনতা, আজকে যে নারী স্বাধীনতার নারী জাগরণের কথা বলা হচ্ছে, আমার মনে হয় শুধু যৌনতার স্বাধীনতা মানে যৌনতার বিরুদ্ধে যে যৌন যে নিগ্রহ তার বিরুদ্ধে গর্জে ওঠাটাই আজকে আমাদের একমাত্র ভাবনার জায়গায় সীমাবদ্ধতা থাকা উচিত নয়। সামগ্রিকভাবে যদি আমরা এটাকে সমাজের মধ্যে প্রবহমান নানান দিকের যে নিগ্রহের যে ব্যবস্থা চালু হয়েছে, আপনি প্রতিটা গ্রামে যান, আমি কেন গ্রামের কথাটা বলতে চাইছি, আবারও বলছি পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ গ্রামীণ সমাজ, এবং আমরা আজকে দাঁড়িয়ে কলকাতা শহরে প্রেসিডেন্সি কলেজ, যেটা বাঙালি অস্মিতার প্রাণ কেন্দ্র, সেখানে দাঁড়িয়ে যে আলোচনাটা করছি, তার ঢেউ যখন গ্রামে পৌঁছবে এবং পৌঁছবে, আজ হোক কাল হোক সেটা পৌঁছবে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই প্রচেষ্টা কিন্তু ঠিক প্রাণ পাবে না, এবং সেটা প্রাণ পেতে যাচ্ছে। আমি প্রতি সপ্তাহে গ্রামে যাই, আমি গ্রামের সন্তান, এবং আপনাদের দাঁড়িয়ে বলছি গ্রামের মানুষগুলো বলছে যে আমরা কিভাবে এটার সঙ্গে যুক্ত হতে পারি। কিন্তু পাশাপাশি যেটাও মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে হায়নার দল গ্রামের মানুষের প্রতিটা পদক্ষেপ নিয়ন্ত্রণের চেষ্টা করে, এবং সেটা শহরে দাঁড়িয়ে আপনি আমি যেভাবে ধরতে পারি, যেভাবে দাঁড়িয়ে আমরা সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি, আমাদের প্রতিবাদের ভাষা প্রকাশের নানান অঙ্গন আছে, আমাদের সামনে সংবাদ মাধ্যম আছে, আমাদের সামনে মিডিয়া আছে, মিডিয়াও গুরুত্বপূর্ণ রোল প্লে করে, অর্থাৎ কিনা আমাদের কথা বলা, আমাদের ভাব প্রকাশের অনেকগুলো অঙ্গন থাকে, আমাদের ভাব প্রকাশের স্বাধীনতারও অনেক বেশি ব্যাপ্তি আছে। গ্রামের মানুষের সেই ব্যক্তি ততটা থাকে না। কাজে আমার মনে হয় বারবার এই মুহূর্তে ভাবা দরকার, আমাদের এই ভাবনাটা আজকে দাঁড়িয়ে আরজিকর মেডিকেল কলেজের বুকে যে দুর্ঘটনা ঘটেছে, যে নিগ্রহ পরিকল্পিত দুর্ঘটনা ঘটেছে, যে নিগ্রহের ঘটনা ঘটেছে, যে হত্যার ঘটনা ঘটেছে, যার বিরুদ্ধে আমরা গর্জে উঠেছি, আপনি খুশি হবেন দেখলে পরে গ্রামের মেয়েরা, শুধু শহরের মেয়েরা নয়, যখন সেটার বিরুদ্ধে গর্জে উঠেছে। এবং আজকে যদি এইভাবে সামগ্রিকভাবে আমরা একটা প্রবাহ তৈরি করতে পারি, তাহলেই কিন্তু এই যে জগদ্দল পাথরটা আমাদের বুকের উপর চেপে আছে, অর্থাৎ কিনা আজকে দেখবেন থ্রেট কালচারের কথা বলা হচ্ছে বারবার, তো এই থ্রেট কালচারের মধ্যে যাদের জীবন কাটে, তাদের জীবনে তো এটাই সবকিছু। আবারও বলছি, আমাদের বিভিন্ন জনপদে ছোট ছোট করে সাধারণ মানুষ, আমার পেশার মধ্যে আজকে থ্রেড কালচার, সত্যি ছেলেরা আজকে দাঁড়িয়ে এসে, ছেলে মেয়েরা দাঁড়িয়ে এসে আজকে কথা বলছে, তাদের মেডিকেল কলেজগুলোর মুখে কয়েকজন দুর্বৃত্ত কিভাবে সবকিছুকে শাসন করেছে। কিন্তু সামগ্রিকভাবে আজকে সাধারণ মানুষ কেন বেরিয়ে এসছে? মেডিকেল কলেজের ঘটনাটা তো মেডিকেল কলেজের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারতো, কিন্তু সেটা থাকেনি কেন? কারণ মাটির নিচে যেমন আগুন জ্বলে, ওই রানীগঞ্জে যেরকম কয়লার আগুন জ্বলে মাটির নিচে, ঠিক সেই আগুন জ্বলছিল এবং এখনো জ্বলছে। এবং আরজিকরের ঘটনা সেটাকে একটা মুখ খুঁজে দিয়েছে, একটা ভিসুভিয়াসের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো খুঁজে দিয়েছে, এবং তার আলোতে আমরা প্রত্যেকে উদ্ভাসিত হচ্ছি। আমার বারবার মনে হয় আমার সহকর্মী, আমার বোন যিনি প্রাণ দিয়ে গেছেন, তিনি আমাদের একটা নতুন দিনের ডাক দিয়ে গেছেন, এবং আমরা আবারও বলছি সময়ের প্রতি অবিচার করব যদি আমরা এই যে আরজিকরের যে দুর্ভাগ্যজনক ঘটনা, এবং তাকে কেন্দ্র করে আমরা সবাই জানি কিভাবে গোটা ঘটনাটাকে আর 10টা ঘটনার মতন ছোট্ট ঘটনা বলে ধামাচাপা দেওয়া পরিকল্পিত প্রয়াস নেওয়া হয়েছে, এবং সে প্রয়াস যেভাবে ব্যর্থ হয়েছে, আমি বলবো শাসকের নির্বুদ্ধিতার জন্যই। কারণ শাসক সাফল্যে বারবার উদ্বুদ্ধ হয়ে সে বারবার ভাবে এভাবেই পাওয়া যাবে। সেজন্যই 10 লক্ষ টাকা দিয়ে 2,000 টাকা বারবার দেওয়ার অভ্যাসটা এক্ষেত্রেও চালানোর চেষ্টা করা হয়েছিল। তারপর পিছু পা হতে হয়েছে, থুতু গিলতে হয়েছে এবং বলতে হয়েছে আমরা 10 লক্ষ টাকা হাতে ছুঁড়ে মারিনি। শুধু সেটা নয়, এছাড়াও আরো বহু পদক্ষেপ, এমন কিছু ঘৃণিত পদক্ষেপ নেওয়া হয়েছে
যে ব্যক্তিটাকে কেন্দ্র করে আমরা প্রত্যেকে গর্জন করেছি, বলেছি এই হচ্ছে সেই দানব, যে দানব আর.জি. কর মেডিকেল কলেজের বুকে, এবং আবার বলছি মেডিকেল কলেজগুলোকে সবগুলোকে এইভাবে পরিণত করা হয়েছিল। আর.জি. কর মেডিকেল কলেজের বুকে তারা যেভাবে একটা অদ্ভুত রকমের অন্ধকারের রাজত্ব কায়েম করেছিল, আবর্জনার স্তূপে পরিণত করেছিল, তারা ঠিক যেভাবে এই কাজটাকে চালিয়েছিল সেই রকম অবস্থা বিভিন্ন জায়গায় আজকে চালু আছে। কাজে আজকে দাঁড়িয়ে আমরা যখন বিভিন্ন অংশের মানুষ, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে যারা কলাকুশলী, একাডেমিক, এবং আমরা চিকিৎসকরা তো রাস্তায় আছি, এবং আপনারাও আছেন। মানে চিকিৎসকরা আমি আজ পর্যন্ত জীবনে কোনোদিন দেখিনি একটা আমাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে সাধারণ মানুষের আন্দোলনে এভাবে পরিণত হতে। আবারও বলছি এটা একটা অদ্ভুত রকমের সময়, যে সময়ে সত্যি আমাদের ঘুম ভাঙাচ্ছে, নতুন সময়ের ডাক দিচ্ছে, এবং সেই সময়ের সাথে সুর মিলিয়ে যদি আমরা আগামীর যে অঙ্কগুলো সেগুলোকে পরিষ্কার করে নিতে পারি, তাহলেই সময়ের প্রতি জাস্টিস হবে। অভয়ার যে আত্মবলিদানই বলুন, স্ট্রাকচারাল ভায়োলেন্সের প্রতি, তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। আমি সংগঠকদের আজকে যারা